আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ক্লাস 10-এর অসুখী একজন পাবলো নেরুদা। আমরা যে কবিতাটি পড়ব, এই কবিতাটি বিদেশি ফুলে রক্তের ছিটে নামে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এটা তোমরা সকলেই জানো। ইনফ্যাক্ট তোমাদের বইয়ে মোটা মোটা অক্ষরে লিখে দেওয়া আছে। তো চলো, আজকে আমরা কবিতাটা শুধু পড়বো না, কবিতার আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একটা কবিতার দুটো অর্থ হয়। একটা হচ্ছে বাহ্যিক অর্থ, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। তো বাহ্যিক অর্থ যেটা পড়ে সবাই বুঝতে পারে, আর আভ্যন্তরীণ অর্থ হচ্ছে যেটা পড়ে কেউ বুঝতে পারে না। অর্থাৎ তুমি যেটা পড়ে বুঝতে পারছো সেটা হচ্ছে কবিতার বাহ্যিক অর্থ, যা পড়ে বুঝতে পারছো না সেটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। তোমার নোটসে কি থাকবে? আভ্যন্তরীণ অর্থ থাকবে। বাহ্যিক অর্থ প্লাস আভ্যন্তরীণ অর্থ ইকুয়ালস টু কম্প্যাক্ট নোটস। তো চলো শুরু করি। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর ডট 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 দূরে। দেখো, সবাই যেভাবে পড়ে আমরা সেভাবে পড়বো না, আর আমরা সেভাবে বুঝবও না। আমরা একটু নতুনত্ব হয়ে বুঝবো। অর্থাৎ কবির ভাবনার সাথে আমরা এক হয়ে যাব। পাবলো নেরুদা কি বলতে চাইছেন এখানে? আমি তাকে ছেড়ে দিলাম, বাহ্যিক অর্থে আসি, একদম নর্মাল অর্থে। আমি কাউকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম মানে, অর্থাৎ দেখো, ছেড়ে দিলাম মানে ত্যাগ করলাম না। ধরো আমি একটা জিনিস বলছি যে আমি তাকে স্টেশনে ছেড়ে দিয়ে এলাম, এর অর্থ এটা নয় আমি তাকে স্টেশনে ত্যাগ করে এলাম। ত্যাগ মানে কি? চিরতরে বিদায় করে দেওয়া, অর্থাৎ তার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখা। আর আমি তাকে ছেড়ে দিলাম মানে তার সঙ্গে আমার সম্পর্কটা রইল, কিন্তু আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো। তো কবি প্রথম লাইনে শুরু করছেন আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ কবি কাউকে ছেড়ে যাচ্ছেন। কাকে? বুঝতে পারছি না আমরা এখন কাকে। স্বভাবতই প্রেক্ষাপট অনুযায়ী কবি তার প্রিয়তমাকে ছেড়ে চলে যাচ্ছেন। এখানে প্রেক্ষাপটটাকে আমি টানব। আমরা প্রেক্ষাপটে দেখেছি কি না, কবি রাজনৈতিক দাঙ্গার কারণে একটা যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে কারণে তার প্রাণ সংশয় হতে পারে, এবং সে তার প্রিয়তমার সঙ্গে থাকলে সে তো মারা যাবেই, তার প্রিয়তমারও বিপদ ঘটতে পারে। সর্বোপরি কবিকে আত্মগোপন করতে হবে। আত্মগোপন না করলে যারা বিরোধী দল ছিল, বর্তমানে শাসক দল, তারা কিন্তু কবিকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারেন। তাই কবিকে সেই মুহূর্তে আত্মগোপন করতে হবে, আর আত্মগোপন সবসময় একাকী করতে হবে ওকে, কারণ প্রিয়তমতা কোনো দোষ করেনি। তাই প্রিয়তমাকে ছেড়ে দিয়ে কবি চলে আসছেন। কি বলছেন? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি আগেই বলেছি কবিতাকে ছেড়ে আসছেন। স্বভাবতই যখন চলে আসছেন তখন সে তাকে কি বলে আসছেন? তাকে একটা মিথ্যা কথা নিশ্চয়ই বলবেন, যেটা স্বাভাবিক নিয়ম, প্রেমের চিরন্তন সত্য। কি বুঝিয়ে আসছেন? যে হয়তো এরকম বলে আসছেন যে আমি আবার ফিরে আসব, তুমি কিছুদিন অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো, আমি আবার আসব। তাই অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। দেখো, চিরাচরিত একটা গ্রামীণ দৃশ্য এখানে আছে। গ্রামীণ কেন, সব জায়গার দৃশ্য এখানে আছে। তোমাদের প্রশ্ন হবে স্যার কী দৃশ্য? দেখবে তোমরা যখন টিউশন যাও বা ঘর থেকে কোনো জায়গায় বাইরে যাও, তোমার মা তোমাদের ঘরের দরজা পর্যন্ত আসেন, এবং যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মায়ের চোখের আড়ালে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত সে দরজায় ধরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তোমার রাস্তার মোড় নেওয়া পর্যন্ত। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তুমি তার দৃষ্টিপথের বাইরে যাচ্ছ সে তোমার দিকে তাকিয়েই থাকেন। এটা কি? এটা হচ্ছে একটা চিরন্তন শাশ্বত ভালোবাসার একটা নিদর্শন, যে তোমার প্রতি সে তার কতটা টান, তার কতটা স্নেহ, কতটা মায়া, কতটা মমতা।
তো এই চরণটাকে সবাই নর্মালি পড়ে দেয়। আমি প্রথমে কি বলেছিলাম, আমরা একটু যারা হাটকে টাইপের পড়ব। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, মেয়েটা কিন্তু দরজায় অপেক্ষা করছে তার প্রিয়তমর জন্য। একজন প্রিয়তমা দরজায় অপেক্ষা করছে তার প্রিয়তমর জন্য, যে তাকে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ তার প্রিয়তমার একটা চিরন্তন শাশ্বত ভালোবাসা তার প্রিয়তমর প্রতি রয়েছে, এবং তার জন্য সে কি শেষ বিদায় মুহূর্তে তাকে একটা আবেগ ঘন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন তাদের খারাপ সময়টা খুব শীঘ্রই অতিবাহিত হয়ে যায়। আর এই মেয়েটা, এই প্রিয়তমটা কে? এই প্রিয়তমটা হচ্ছে চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক, অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রেমিকাদের প্রতীক। আর কবি হচ্ছেন পৃথিবীর সমস্ত প্রেমিকদের প্রতীক, যাদের প্রেমের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চলতে হয়। আমি চলে গেলাম দূর, ডট 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 দূরে। এই ডট ডট ডটটার মানে কি? সবাই বলে স্যার এমনি দিয়েছে। না, দূর ডট 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 দূরে, এটার অর্থ হচ্ছে, এত দূরে যে সহজে যার নাগাল পাওয়া যায় না। অর্থাৎ কবি চলে যাচ্ছেন তার প্রিয়তমাকে রেখে অনেক দূরে, তার প্রিয়তমার কাছ থেকে অনেক দূরে, তার একান্ত ভালোবাসার সাথীটির থেকে বা সঙ্গীর কাছ থেকে আরো অনেক দূরে। এই যে প্রথম স্তবকটা তোমরা এই যেখানটা পড়লে, এখানটায় কি কবি এখানে একটা ভালোবাসার জয়গান গিয়েছেন, যার মধ্যে রয়েছে ব্যর্থতা ও করুণ রসের ঘনঘটা। অর্থাৎ চোখের জলে ভিজে যাওয়া একটা ভালোবাসার সিক্ত অনুভূতিতে মোড়া এই প্রথম তিনটে লাইন, যেখানে একজন প্রিয়তম তার প্রিয়তমার কাছ থেকে বিদায় নিচ্ছেন। তারপরে কবি কি বলছেন? স্বগতোক্তি করছেন, অর্থাৎ নিজে নিজে বলছেন। দেখো, কবি যে যাচ্ছেন বেরিয়ে, কবি নিশ্চিত সে আত্মগোপন করতে পারবে না, অনিশ্চিত। কবি নিশ্চিত সে আগামী 1 ঘন্টা পরে বেঁচে থাকবে না। যে কোনো মুহূর্তে তাকে দুষ্কৃতীরা ধরে ফেলতে পারলে সেই মুহূর্তে তার জীবন শেষ। আবার ঠিকমতো আত্মগোপন করতে না পারলে বা তাকে যে মুহূর্তে খুঁজে পাবে সেই মুহূর্তেই কিন্তু তার জীবন শেষ। তাই কবি কি বলছেন? সে জানতো না, তার প্রিয়তমা জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এদিকে বলছে যে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় রেখে, দিয়ে কবি নিজেকে নিজে এই কথাটা বলছেন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ এই লাইনটার এক কথায় মানে কি? জীবনের প্রতি চরম অনিশ্চয়তা। কেন অনিশ্চয়তা? কারণ কবি জানেন তার প্রাণের মূল্য এই মুহূর্তে জিরো, বিগ জিরো। কেন? কারণ যে মুহূর্তে সে ধরা পড়বে সে মুহূর্তে তার প্রাণ সংশয় বা প্রাণহানি ঘটবে, হয়তো তাদের আর মিলন কখনো সম্ভব নয়। দেখো, এখানটাতে একটা ভালো পয়েন্টস হতে পারে, মানুষ কি বলতো, মানুষ হচ্ছে নিরাশাবাদী। একটু কিছু হলো তো ভেঙে পড়লো, আরে কি হবে, এরকম কি হবে, আর হবে না, এটা হওয়া সম্ভব নয়। মানুষ সহজে হেরে যায়, আর মানুষ খারাপ জিনিসগুলো প্রথমে চিন্তা করে বেশি। তার জন্য কবি কি বলছেন? এই মেয়েটাকে আমি মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা ভালোবাসার একটা মোড়কে মুড়ে রেখে তাকে বলে যাচ্ছে কি আমি আবার ফিরে আসবো, তুমি কিছুদিন অপেক্ষা করো। তারপর তার কাছ থেকে একটু চলে এসেই সে বলছে যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ কবি এখানে নিজের জীবনের প্রতি নিজে হতাশ। সে কি বলছে? বলছে ও জানেই না, তার প্রিয়তমা জানেই না যে হয়তো আমি আর কখনোই ফিরে আসবো না। এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা কবির স্বগতোক্তি, অর্থাৎ নিজেকে নিজে এই কথাটা বলছেন, এটাকে বলে স্বগতোক্তি। তো দেখো, ইংলিশে এই টার্মটাকে বলে সলিলোকি। এবার দেখো কি বলছেন, যে হয়তো আমি ফিরে আসতে পারি, তাহলে তো প্লাস পয়েন্ট, আবার নাও ফিরে আসতে পারি। তো জীবনের প্রতি চরম অনিশ্চয়তা থেকে এই কথাটা বলা হয়েছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। দেখো, এখানটাতে একটু সিম্পল বোঝো। তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছো, তোমার পাশ দিয়ে একটা কুকুর চলে গেল। আমরা যখন কোনো একটা রাস্তার আমাদের সাইড দিয়ে একটা কুকুর চলে যায়, তাকে আমরা মনে রাখি, আরে কালো কালারের কুকুরটা গেল,
বা লাল কুকুরটা গেল বা হলুদ কুকুরটা গেল, এগুলো মনে রাখি আমরা। অর্থাৎ কুকুর যে সমাজের একটা অপান্তেয় জিনিস, যে কখন এলো আর কখন গেল তাকে আমরা মনে রাখি না। তো কবি যে যাচ্ছেন, যার এক সময় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ছিল, সে যখন হাঁটতো তার সঙ্গে হয়তো 50টা 100টা লোক হাঁটতো, আজ যখন সে চলে যাচ্ছে, আত্মগোপন করতে যাচ্ছে, যখন সে লুকোতে যাচ্ছে, যখন সে প্রাণ বাঁচাতে যাচ্ছে, তার চলে যাওয়াটা কেমন? একটা কুকুর চলে গেল, অর্থাৎ অপাংতেয়। কেউ কিছু মনেই করেনি, সে থাকলো কি গেল কারো কাছে কিছু যায় আসে না। আসলে এটা মানুষের একটা চিরন্তন বৈশিষ্ট্য, জানো তো, যে যখন তুমি ক্ষমতায় আছো, যেমন ধরো আমি আমার স্কুলে, এখন আমার স্কুলে বাংলা পড়াচ্ছি, এখন আমাকে সবাই স্যার 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 করছে। ভেবে নাও এই মানুষটাই আমি, যখন আমার স্কুল থেকে আমার রিটায়ারমেন্ট হয়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব, বুড়ো এমনিতেই হয়ে গেছি, যখন একেবারে বুড়ো হয়ে যাব, তো তখন কি হবে? তখন আমাকে স্টুডেন্টরা আমাকে মনে রাখবে, না আমার স্কুল আমাকে মনে রাখবে, না স্কুলে যে চেয়ারটায় আমি বসি সেগুলো আমাকে মনে রাখবে? কেউ মনে রাখবে না। কি করবে? না, সব কিছুই ভুলে যাবে যখন আমার পদ চলে যাবে। তো একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। দেখো নান কি? নান হচ্ছে, যেটা আমরা সবাই জানি, যে গির্জাটা প্রথমে কি বোঝো? গির্জা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা উপাসনার জায়গা, যেখানে খ্রিস্টানরা ধর্মীয় উপাচার করে। যেমন আমাদের মন্দির থাকে, ইসলামীয় সম্প্রদায়ের মসজিদ থাকে, সেরকম খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনার জায়গা হচ্ছে গির্জা। নান কি? মনে রাখবে, নান শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। নান কিন্তু পুরুষরাকে বলে না, নান বলে মেয়েরাকে। যারা খ্রিস্টান ধর্মের সন্ন্যাসিনী, অর্থাৎ যারা খ্রিস্টান ধর্মে, আমাদের হিন্দু ধর্মে কি হয়? হিন্দু ধর্মে যেমন আমাদের সে সাধিনী থাকে না, একজন মেয়ে সাধু থাকে, যাকে আমরা সাধিনী বলি, ঠিক সেরকম খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসিনীকে বলা হয় নান। বলেছে যে হেঁটে গেল গির্জার এক নান। আচ্ছা, নান কি সংসার করে? না, নান সংসার করে না। নান কি? সমাজ ও সাংসারিক জীবন থেকে তারা উদাসীন, তারা অনেকটা দূরে। এখন ধরো কবি এই দুটো উপমাকে কেন আনলেন, কেন এই দুটো উপমানকে নিয়ে এলেন? দেখো ভালো করে বুঝো। এই উপমানগুলোকে নিয়ে আসছেন বা এই উপমাগুলোকে নিয়ে আসছেন, তার একটা কারণ হচ্ছে, ধরো তোমার বাবা ঘর থেকে যাচ্ছে, কোথাও যাচ্ছে তোমার বাবা ঘর থেকে, তখন কি হবে? তোমার ঘরে তোমরা বাবার হয়তো কেউ ব্যাগ গুছিয়ে দিচ্ছ, বা তোমার বাবা মনে করো বাইরে চাকরি করে, তোমার মা যখন যাচ্ছে তোমার মা দরজায় দাঁড়িয়ে থাকবে, তোমার মা চিন্তা করবে, তাকে বলে দেবে যে এটা খেও না, এটা খাবে এই সময়ে, ঠিক সময়ে খাবে। তোমরা বলবে কি, বাবা এটা আনতে হবে, এটা আনতে হয়, এইভাবে আনে। তো এগুলো আমরা বলে থাকি। দেখো তোমার বাবা একজন সাংসারিক মানুষ, তার সংসারের প্রতি একটা আসক্তি আছে এবং একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকে তোমরাও তাকে ভীষণ ভালোবাসো। তো কবি একদিন এই সমাজ জীবনের বুকে মানুষের কাছে খুব চাহিদা সম্পন্ন ব্যক্তি ছিল, কিন্তু এখন যখন তার পদ চলে গেছে এবং যখন সে বিদায় নিচ্ছে, তার প্রিয়তমা ছাড়া তার জন্য আর দুঃখ প্রকাশ করার জন্য সেই মানুষগুলো, যে মানুষগুলো একসময় তার আগে পিছনে ঘুরে বেড়াতো, তারা কিন্তু আর কেউ নেই। তার যাওয়াটা কেমন? একটা কুকুরের মতো, একটা গির্জার নানের মতো। অর্থাৎ গির্জার নান যে এলো গেল, যার সংসারে কোনো মায়া নেই, যার প্রতি কারো ভালোবাসা নেই, তারও কারো প্রতি ভালোবাসা নেই, সেরকম একজন মানুষ, অপাংতেয় মানুষ চলে গেলে যেমন মানুষের কিছু যায় আসে না, ঠিক কুকুরের চলে যাওয়ার মতো কবির এই বিদায় বেলাতেও যেন তার সে থাকলো কি গেল কারো কিছু যাওয়া যায় বা আসে না। অর্থাৎ আমরা বলতে পারি এক কথায়, সব কিছুটাই অপাংতেয়। তারপর কি বলছেন? হ্যাঁ, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো, আমরা এটা জানি সবাই ভালো করে, যে এই পৃথিবীতে সব কিছু থেমে থাকে, যাই থাক না কেন সব কিছুই থেমে যায়। বাস, ট্রাম, ট্রাক, ট্রেন, সব কিছুই থামে। কে থামে না? সময়।
তুমি একটা সময় ধরো মাধ্যমিকে যখন তুমি যারা জানুয়ারি মাসের 1 তারিখে যারা উঠলে মাধ্যমিক দেবে সামনে বছর 2025-এ, তারা হয়তো দেখো ভাবছো আরে অনেক সময় অনেক সময়, তুমি বুঝতেই পারবে না কখন ডিসেম্বর এসে যাবে। অর্থাৎ সময় কিন্তু খুব দ্রুত পেরিয়ে যায়, সময় কারো জন্য থেমে থাকে না। তো কবি যে চলে গেছেন তার প্রিয়তমাকে ছেড়ে, মানুষ মনে রাখেনি, সমাজ মনে রাখেনি, কেউ তাকে মনে রাখেনি, কিন্তু পেরিয়ে যাচ্ছে কি তার যৌবনকালীন সময়ের, তার প্রিয়তমার অশ্রুজলে সিক্ত সময়টা, যে সময়টা কবি তার প্রিয়তমার থেকে অনেক অনেক দূরে আছে। আর এই কঠিন কঠোর সময়টা, যে সময়টা তার চোখের জলে সিক্ত বা ভিজে আছে, সেই সময়টা কি একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার সপ্তাহ আর বছর উল্লেখ করলো কেন? যে দুঃখের মধ্যে আছে তার প্রত্যেকটা মুহূর্তে কি মনে হবে? একটা দিন গেল, একটা দিন গেল, একটা দিন গেল। কারণ সে কষ্ট করে দিনটা কাটাচ্ছে। দিনটা কিভাবে কাটাচ্ছে? কষ্ট করে। কিন্তু আমরা কখন দিনগুলো মনে রাখি না? যখন আনন্দ করে কেটে যায়। তো কবির কাছে কেন মনে হচ্ছে একটা সপ্তাহ গেল, একটা বছর গেল? কারণ কবি জানে এই সময়টা তার কাছে কত কঠিন, কত কঠোর, কত অসহায়, কতটা নির্মম। তো চলো আজ এ পর্যন্তই, আবার পরের ক্লাসে হবে। ধন্যবাদ।